এই হচ্ছে সেই প্রেস উইং যারা এই এত বড় বহর সাজিয়ে গেছে এবং সেখানে গিয়ে ডক্টর ইউনূস ট্রাম্পের নৈশভোজে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আর প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশে আসার দাওয়াত দিয়েছেন। এই প্রেস রিলিজ ছেড়েছে অ্যান্টোনিও গুটেরেস। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ডক্টর ইউনূস হ্যান্ডশেক করছেন এই ছবির সাথে। আর বাংলাদেশের পত্রিকাগুলো কি ধরনের বাধ্য, তারাও সাথে সাথে ওই ছবি ছেপে দিয়েছে, অ্যান্টোনিও গুটেরেসের ছবি, আর উপরে লেখা যে ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউটিউবে পিনাকি ভট্টাচার্য তার চরম প্রভাব সৃষ্টিকারী সব বক্তব্য আর বয়ান হাজির করে বাঙালির শব্দ ভাণ্ডারে অনেক অনেক শব্দই কিন্তু যোগ করেছেন। এর মধ্যে আবার অনেক শব্দের অর্থ বদলে দিয়েছেন, যেমন ধরেন জয় বাংলা করে দেওয়া। ঠিক তেমনি তার একটা শব্দ নতুন শিখেছি, যে শব্দকে প্রথমে ভেবেছিলাম বামপন্থী অভিধানের কোনো কঠিন শব্দ কিনা, যে শব্দ এত বছর জানতে পারিনি, তার কাছ থেকে শিখেছি। সেটা হচ্ছে ল্যাসপেন্সার। ল্যাসপেন্সার শব্দটা নিয়ে যদি একটু গবেষণা করেন তখন দেখবেন ল্যাসপেন্সার শব্দটা আসলে বাংলাদেশের নাকি একটা আঞ্চলিক ভাষার শব্দ। টাঙ্গাইল, ময়মনসিংহ সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এ শব্দের ব্যবহার হয়। পিনাকি ভট্টাচার্যের বাড়ি বগুড়া, কাজেই তার এলাকার শব্দ হিসেবেই তিনি এই শব্দটি এখন বাঙালির মুখে মুখে ছড়িয়ে দিয়েছেন, ল্যাসপেন্সার। আমরা সবাই জানি এর অর্থ, কারণ হাসিনার ল্যাসপেন্সার খোঁজা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পিনাকি ভট্টাচার্য, এবং এই শব্দটাকে তিনি ভীষণ ভীষণ জনপ্রিয় করে তুলেছেন। এবং এই তালিকা রক্ষা করে কাকে কাকে টার্গেট করতে হবে, কাকে কাকে মামলা দিতে হবে, কাকে কাকে আসলে মানে হয়রান করতে হবে, নির্মূল করতে হবে, হয়তো প্রয়োজনে হত্যা করতে হবে, এর তালিকা যে বাঙালি তৈরি করে রেখেছে, বাংলাদেশের একটি অংশের মানুষ যে তৈরি করে রেখেছেন, সেই ল্যাসপেন্সার শব্দটির আসলে অর্থ শিষ্য, সাগরেদ, মুরিদ বা অপকর্মের সহকারী। সাধারণত খারাপ কাজের সহকারী হিসেবে এই শব্দটির বহুল ব্যবহার রয়েছে বলে আমি উইকিপিডিয়ার একটা এন্ট্রিতে দেখতে পাচ্ছি। এখন হাসিনার ল্যাসপেন্সার খোঁজা যখন অব্যাহত আছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে, হাসিনা এবং ভারতের ল্যাসপেন্সার এই খোঁজা যখন অব্যাহত রেখেছেন, তখন আমি দেখছি জাতিসংঘে ইউনূসের ল্যাসপেন্সার কারা, ইউনূসের ল্যাসপেন্সারদের একটা কম্প্রিহেন্সিভ তালিকা, একেবারে একটা পূর্ণাঙ্গ সম্পূর্ণ তালিকা, মানে প্রধানতম যে তালিকাটা তৈরি করা উচিত, সেই প্রধান তালিকাটা ডক্টর ইউনূস নিজেই তার এই সফরে তৈরি করে ফেলেছেন। এবং এই ল্যাসপেন্সার বাহিনী নিয়ে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের নামে নিউ ইয়র্কে একটা ফুর্তির সফরে উপস্থিত হয়েছেন। জুলকারনাইন সায়ের আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক, শেখ হাসিনার আমলে তৈরি করেছিলেন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, তারপর থেকেই তিনি অত্যন্ত সুপরিচিত। সেই জুলকারনাইন সায়ের ডক্টর ইউনূসের জুনের লন্ডন সফরের সময় অনুসন্ধান করে বের করে এনেছিলেন যে ডক্টর ইউনূসের এই সফরে 40 জনের এই সফরে 37টি রুম ভাড়া করতে শুধুমাত্র হোটেল রুম ভাড়ায় ডরচেস্টার হোটেলে খরচ হয়ে গেছে 3.5 কোটি টাকা। কিন্তু সেটা তো ধরেন 4 রাতের একটা সফর ছিল। এবার ডক্টর ইউনূস 104 জনকে নিয়ে পৌঁছেছেন নিউ ইয়র্কে, এবং সেই নিউ ইয়র্ক সফর লম্বা সফর, 22 তারিখ গিয়ে মানে পৌঁছেছেন আর ফিরবেন সেই 2রা অক্টোবর। তো এই রকম প্রায় 2 সপ্তাহের একটা সফরে 104 জনের বহরে কত খরচ হতে পারে আমি জানি না, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ এই দাবিতে যে 700 কোটি টাকা খরচ করে ডক্টর ইউনূস এই প্রমোদ ভ্রমণে গেছেন। দেখেন, ডক্টর ইউনূস হচ্ছেন সেই ভণ্ড যিনি গত বছর 2024-এ যখন প্রথম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গেলেন আগস্টে ক্ষমতা পাওয়ার পর, তখন প্রথম তিনি সংবাদ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন এই সংবাদ যে 7 সফর সঙ্গী নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ মাধ্যমে এমন খবরও বের হলো যে হাসিনা যখন যেতেন 150-200 নিয়ে, জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূসের সঙ্গী 7। এরপর ঠিকই দেখা গেল যে ডক্টর ইউনূস গতবারও 2024 সালেও 80 জনের বেশি নিয়ে নিউ ইয়র্ক গিয়েছিলেন। একটা মিথ্যা কথা ছড়ালেন তিনি বাংলাদেশ জুড়ে, এবং তারপর 80 জনের বেশি নিয়ে নিউ ইয়র্ক গেলেন, বগলবন্দি করে নিয়ে গেলেন এমনকি নিজের মেয়েকেও। নিজের মেয়ে ছাড়া তিনি কোনো সফরে যান না, ঠিক যেমন তিনি ব্যক্তিগত সহকারী তার ডক্টর ইউনূস সেন্টারের
ব্যক্তিগত সহকারী লামিয়া মোর্শেদকে তিনি একটা সিনিয়র সচিব পদ দিয়েছেন সরকারের, এসডিজি বিষয়ক সমন্বয়কারী এমন একটা পদ দিয়ে তিনি বসিয়েছেন। সব সফরে সঙ্গে নিয়ে যান তার ডায়েরি রক্ষা করতে। অথচ এই ল্যাসপেন্সারের যে তালিকা এবার জুলকারনাইন সায়ের বের করে নিয়ে এসেছেন, 104 জনের তালিকা, যে 104 জন ডক্টর ইউনূসের সফর সঙ্গী হয়েছেন, সেই তালিকা পড়লে দেখবেন ডক্টর ইউনূসের সরকারের বরাদ্দ করা ব্যক্তিগত সহকারীও যেমন ডক্টর ইউনূসের সঙ্গে গেছেন, ঠিক তেমনি ডক্টর ইউনূসের সঙ্গে গেছেন তার দশকের পর দশকের ব্যক্তিগত সহকারী, তার সেক্রেটারি হিসেবে ইউনূস সেন্টারে বছরের পর বছর দায়িত্ব পালন করা লামিয়া মোর্শেদও। দেখেন ল্যাসপেন্সারের তালিকাটা কেন, এই কম্প্রিহেন্সিভ তালিকা, এই মানে সম্পূর্ণ তালিকাটা কেন গুরুত্বপূর্ণ। জুলকারনাইন সায়ের এই তালিকাটা বের করে এনেছেন এবং সেই তালিকায় দেখবেন যে ডক্টর ইউনূসের 2 মেয়ে দিনা আফরোজ ইউনূস এবং মনিকা হেলেনা ইউনূস সরকারের সফর সঙ্গী হিসেবে আছেন। এখানে একেবারে ডক্টর আসিফ নজরুল, তৌহিদ হোসেন, আদিলুর রহমান খান শুভ্র, মানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা, ফাউজুল কবির খান, এরা, খলিলুর রহমান, লুৎফে সিদ্দিকী সহ সবাই উপস্থিত হয়েছেন গিয়ে নিউ ইয়র্কে। প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য চিফ অ্যাডভাইজার, মুখ্য সচিব চিফ অ্যাডভাইজারের তিনি আছেন এরকম সকল সরকারি কর্মকর্তা বৃন্দই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদের কেন ল্যাসপেন্সারদের চিহ্নিত করতে হবে। দেখেন এই যে লুৎফে সিদ্দিকী, এই যে ডক্টর ইউনূসের সফর সঙ্গী হওয়া বিডার চেয়ারম্যান হয়ে বসা তরুণ আশিক বিন হারুন, এরা ঠিক কোথা থেকে কিভাবে বাংলাদেশে এই জুলাই আগস্ট আন্দোলনের এত বড় বেনিফিশিয়ারি হয়ে উঠলেন। ধরেন রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, এরা না হয় বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে কথা বলে আসছিলেন, আদিলুর রহমান খান শুভ্র না হয় হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে কয়েকশো লোক মারা গেছেন এমন একটা তালিকা প্রস্তুত করে সরকারের বিরোধিতায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। যদিও সেই তালিকা মিথ্যা প্রমাণ হয়, তাকে তখন জেলও খাটতে হয়েছিল, কিন্তু মানে তার একটা রাজনৈতিক অবস্থানের কথা পরিষ্কারভাবে জানা যায়। কিন্তু এই যে লুৎফে সিদ্দিকী, বাংলাদেশের 80-র দশক 90-এর দশকের শুরুর এক পুলিশের আইজির ছেলে, কত বড় সৎ পুলিশ কর্মকর্তার ছেলে হলে ভাবুন তো যে তার পক্ষে এমনটা সম্ভব যে তিনি সারা জীবন, এমনকি স্কুল পর্যায়ে তিনি লন্ডনের সবচেয়ে দামি স্কুলটায় পড়েছেন, বিদেশে পড়ালেখা করে এখন হঠাৎ করে ডক্টর ইউনূসের আহ্বানে তিনি এসেছেন বাংলাদেশ উদ্ধার করতে। বাংলাদেশে প্রাইভেট বিনিয়োগ বিষয়ক পরামর্শ তিনি নাকি দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই লুৎফে সিদ্দিকী, আশিক বিন হারুন, এদের বিরাট দলকে যে দেখা গেল একটা দামি হোটেলে তারা বিরাট বাংলাদেশ মার্কিন ব্যবসা সংক্রান্ত আলোচনা করতে নাকি এক রীতিমতো এক বৈঠকের আয়োজন করলেন, যেখানেও দলে দলে এই ল্যাসপেন্সার বাহিনী গিয়ে উপস্থিত হলেন, যারা সরকারের টাকা নষ্ট করে সেখানে গেছেন এবং ফুর্তি করছেন। তাদের একটা অংশ যখন গেলেন তখন দেখা গেল সেই বৈঠকে বসে আছেন পিটার হাস। তো পিটার হাস প্রতি মাসে প্রায় বাংলাদেশে আসছেন, বাংলাদেশে এলএনজি বিক্রির এক কোম্পানির প্রধান পরামর্শক হয়ে ইউনূসের আমলে চাকরি পেয়েছেন তিনি। ডক্টর ইউনূস, আশিক বিন হারুন, মানে বিডার চেয়ারম্যান, সবাই বলে দিয়েছেন যে তারা তারা প্রচুর পরিমাণ এলএনজি কিনবেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বাংলাদেশের জ্বালানি যে পরিকল্পনা তার মধ্যে এলএনজির প্রতি নির্ভরতা আরো বাড়াবেন এবং পিটার হাসের কোম্পানিকে এলএনজি কিনবেন, সেখান থেকে তাদের ডিস্ট্রিবিউশনের নেটওয়ার্ক গড়ে তুলবেন। সব কথা তো দিয়ে ফেলেছেন। আমেরিকাকে যে তারা বন্দরের সুবিধা দিতে যে নানা রকম আলাপ চলছে, সেসব আলাপের খবর তো যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে আসছে। তাহলে পিটার হাসকে পাশে বসিয়ে এই আলোচনার জন্য এত বড় টিম কেন উঠিয়ে নিয়ে যেতে হলো? দেখেন, ফরিদ আলম নামে এক সাংবাদিক, এনটিভির সাংবাদিক, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইংকে প্রশ্ন করেছিলেন যে আপনারা 5 জন এসেছেন, 5 জনই কি প্রয়োজনীয়? এই হচ্ছে সেই প্রেস উইং যারা এই এত বড় বহর সাজিয়ে গেছে এবং সেখানে গিয়ে ডক্টর ইউনূস ট্রাম্পের নৈশ ভোজে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আর প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশে আসার দাওয়াত দিয়েছেন। এই প্রেস রিলিজ ছেড়েছে অ্যান্টোনিও গুটেরেস। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ডক্টর ইউনূস হ্যান্ডশেক করছেন এই ছবির সাথে। আর বাংলাদেশের পত্রিকাগুলো কি ধরনের বাধ্য, তারাও সাথে সাথে ওই ছবি ছেপে দিয়েছে, অ্যান্টোনিও গুটেরেসের ছবি, আর উপরে লেখা
যে ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ভাবেন, এখন নিউ ইয়র্কে অবস্থানরত এনটিভির সাংবাদিক ফরিদ আলম তিনি প্রশ্ন করেছেন সাহস করে যে মানে তিনি হয়তো হতাশ যে এত বড় একটা প্রেস টিম নিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে এই প্রেস টিম কেন ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ছবি তুলতে পারলো না, যদি বা তাদের দেখা হলোই। তো তিনি প্রশ্ন করলেন, আপনারা কি 5 জন এসেছেন, 5 জন আসাই জরুরি ছিল? মানে আছে না যে বাঁশের চেয়ে কঞ্চি দর, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং এর প্রেস সচিব না, এখন ডেপুটি প্রেস সেক্রেটারি যিনি আজাদ মজুমদার, তিনি ধমকে উঠে বললেন, আপনি কি বলতে চান? তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব কোনো মতে পরিস্থিতি সামলানেন। এই ফরিদ আলম বলছেন, এই প্রশ্ন তোলায় যে 5 জন প্রেস উইং এর সদস্য আছেন কিন্তু 2 জনকে কখনো দেখা যাচ্ছে না, এই 2 জনের মধ্যে একজনকে ল্যাসপেন্সার বাহিনী যে বলছি, তার কারণ হচ্ছে ইউনূসের ল্যাসপেন্সার বাহিনীর এই প্রেস সচিবের টিমে যে 5 জন গেছেন, 2 জন যে অনুপস্থিত, কোথাও দেখা যাচ্ছে না তাদের। এদের একজন হচ্ছেন অপূর্ব জাহাঙ্গীর, ডক্টর ইউনূসের আপন ভাতিজা, আরেকজন হচ্ছেন সুচিস্মিতা তিথি, ডেইলি স্টারের সাংবাদিক ছিলেন। তো এই 2 জনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফরিদ আলম প্রশ্ন করেছেন, আজাদ মজুমদার এই প্রশ্নের জেরে বলেছেন যে এই লোককে মানে আপনাকে সাংবাদিক হিসেবে আগেই ব্ল্যাকলিস্ট করা উচিত ছিল। ভাবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ল্যাসপেন্সার বাহিনীর কত মানে প্রভাব প্রতিপত্তি, নিউ ইয়র্কে কাজ করছেন এক সাংবাদিক, সেই সাংবাদিককে ওনারা ব্ল্যাকলিস্ট করে দেবেন কেন? প্রশ্ন করলেন আপনি। 5 জন গিয়েছে, 50 জন নিয়ে গেলেই বা কি করতেন? দেখুই ওই ভিডিওটা। আমরা 5 জন এসেছি। অবশ্যই দরকার ছিল। আমি বলি, আপনি কিভাবে জানেন যে দরকার ছিল কি ছিল না? এটা তো আপনার বিষয় না। এটা হেড অফ দ্য গভর্নমেন্ট, এটা ইন্টারিম গভর্নমেন্টের যার সাথে আমরা এসেছি উনি মনে করছেন যে এটা দরকার ছিল, এটা এসেছে। এখন এই ফরিদ আলম সহ অনেক সাংবাদিকই আসলে মুখ খুলে বলছেন, মন খুলে বলছেন, নিজ নিজ মাধ্যমে, লিখতে না পারলেও বাংলাদেশের মাধ্যমে, যে কোথায় এই 104 জনের যে লিস্ট, এই লিস্টের ব্যক্তিরা কোথায়, কেন তাদেরকে কোথাও দেখা যাচ্ছে না? দেখেন, আপনারা যদি মানে জুলকারনাইন সায়ের যে লিস্ট দিয়েছেন সেই লিস্টে দেখেন, তাহলে দেখবেন যে প্রেস এবং মিডিয়া উইং এর সদস্য হিসেবে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মধ্যে নূরজাহান বেগমও আছেন। নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা কদিন আগে সরকারের টাকায় সিঙ্গাপুর গেলেন, সে খবর পেলাম। এছাড়া এর প্রায় খবরই পাওয়া যায় না। উনি হচ্ছেন ডক্টর ইউনূসের 5 দশকের সাথী গ্রামীণ ব্যাংকে, ওখানেও গ্রামীণ ব্যাংকে যাতে বেতন না দিতে হয় উনাকেও নিয়ে এসেছেন এই সরকারি বেতনের আন্ডারে একজন উপদেষ্টা বানিয়ে। সেই নূরজাহান বেগম আছেন প্রেস অ্যান্ড মিডিয়া টিমের সদস্য হিসেবে। প্রেস অ্যান্ড মিডিয়া টিমের সদস্য হিসেবে বাংলাদেশ টেলিভিশনের যেমন থাকেন বাসসের ব্যক্তি, তারা তো আছেনই, এমনকি আছেন আরেক উপদেষ্টা শারমিন মুর্শিদও। মানে সারা উপদেষ্টা পরিষদকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেছেন সেখানে এবং গিয়ে সবাই মিলে বেশ ফুর্তি করছেন। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে তাদের, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এদের একটা বিরাট অংশকে সাংবাদিকেরা তন্ন তন্ন করে খুঁজেও কোথাও খুঁজে পাচ্ছেন না। এই এনটিভির সাংবাদিক ফরিদ আলম কেন তাকে দেখেন ইউনূসের প্রেস সচিব বলেছেন যে এদেরকে আসলে ব্ল্যাকলিস্ট করে দেওয়া উচিত, কারণ এই ফরিদ আলম এখন দেখছি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন যেখানে তিনি বলছেন যে এই 104 জন ব্যক্তি কোথায়। তিনি অবশ্য তার ওই ফেসবুক পোস্টের নিচে অন্যের প্রশ্নের উত্তরে লিখেছেন, ডক্টর ইউনূসের কন্যাদ্বয়কে দেখা গেছে সম্মেলন স্থলে, তারা বেশ ঘোরাঘুরিতে ব্যস্ত আছেন। শুনে আসি ফরিদ আলম কি বলছেন, একটা ছোট্ট অংশ। 104 জন যে ডেলিগেট এসেছে প্রধান উপদেষ্টার সাথে এই জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে, তাদের কাজটা কি? তারা অধিকাংশই কোনো কাজে নেই এবং তারা ঘুরে ফিরে সময় কাটাচ্ছে। একাধিক উপদেষ্টা এসেছেন যাদের চেহারাও কেউ দেখেনি, তাদের কোনো কাজও নেই, তারা হোটেলের মধ্যেই অবরুদ্ধ করে রেখেছেন নিজেদেরকে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ডেলিগেট টিম, আপনারা বলছেন যে বিদেশি বিনিয়োগের জন্য আপনারা বিভিন্ন দেশের সাথে কথা বলছেন। আমি তো এই ডেলিগেটে কোনো ব্যবসায়ী নেতাকে দেখলাম না, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের কোনো ব্যবসায়ী নেতাই এখানে এই টিমে নেই যারা ব্যবসা নিয়ে কথা বলবে। এখন সাংবাদিক হিসেবে আমি যা জানি, আমি ভুল হলে ইউনূসের প্রেস সচিবের এবং প্রেস উইং এর এটা শুদ্ধ করে দেওয়া উচিত, উন্মুক্ত করে দেওয়া উচিত তথ্য যে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের যে বিশাল বাহিনী সব সময় সরকারি সফরে যেতেন বা
এমনকি সংবাদপত্র টেলিভিশনগুলোর সম্পাদকেরা যেতেন, তারা এক রকমের রাজনৈতিক প্রভাব বৃদ্ধি এবং সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে তো নিশ্চয়ই যেতেন, কিন্তু তারা সকলে সেই সফরে সংযুক্ত হতেন নিজ খরচে। প্লেনের খরচ তাদের এবং সেই সরকারি সফরে গিয়ে থাকা খাওয়ার খরচও তাদের। এখন ডক্টর ইউনূস এই যে বিশাল বাহিনী নিয়ে গেছেন, ধরেন প্রেস উইং এর 5 জন গিয়েছেন, 2 জনের খোঁজ নাই, এবং অন্যদিকে আবার ওয়াশিংটন থেকে গোলাম মোর্তজা চলে এসেছেন, ওয়াশিংটনে নিযুক্ত প্রেস মিনিস্টার, এমনকি কাঠমান্ডু দূতাবাস থেকে এক কূটনীতিককে উড়িয়ে আনা হয়েছে ডক্টর ইউনূসের এই সফরের ব্যবস্থাপনা করতে। মানে এই যে বিরাট বহর তার লাগছে, ঠিক কি কারণে লাগছে, কি ধরনের বৈঠক তারা করছেন সেটা তো পরিষ্কার করা দরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন যে এবছর পুস্তিকা অনুযায়ী 62 জন হলেও ডক্টর ইউনূসের সফর সঙ্গী সরকারি নথি অনুযায়ী আসলে 104 জন। আর গত বছর পত্রিকায় বলে গিয়েছিলেন 7 জন সফর সঙ্গী, আর নিউ ইয়র্ক সফরের বহর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুস্তিকা অনুযায়ী 57 জনের হলেও সরকারি নথিতে সে সংখ্যা ছিল 80 জনের বেশি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কত রকম মিথ্যা কথা বলবার যে কত পথ তৈরি করেছে, এবং তার অংশ হিসেবে তিনি বিভিন্ন লাসপেন্সারদের দিয়ে কত রকম মিথ্যা সংখ্যা এবং প্রচারণা যে করে বেড়াচ্ছেন, তার নমুনা এটাও। যেমন ট্রাম্পের ছবি বলে গুতেরেসের ছবি প্রচার করে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিবের একটা নির্লজ্জ মিথ্যাচারের প্রমাণ, ঠিক তেমনি সফর সঙ্গীর সংখ্যা নিয়ে তাদের এই রাজনীতিটাও ভীষণ ঘৃণ্য, ভীষণ একটা মিথ্যা, এবং সেই মিথ্যা ধরা পড়ে যাচ্ছে। তারা তাতে চেতে উঠছেন বটে, কিন্তু মিথ্যাকে ঢাকতে পারছেন না। এখন আমার প্রশ্ন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কি কাজ আছে? কোন বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল? এখন পর্যন্ত ওই প্যারিসের মেয়র, কসোভোর প্রধানমন্ত্রী, এসব ছাড়া তো একটা গুরুত্বপূর্ণ বৈঠকেও ডক্টর মোহাম্মদ ইউনূসকেই উপস্থিত হতে দেখলাম না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই এত বড় বহর নিয়ে গেলেন কেন? দ্বিতীয় প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করেই এমন করছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস 104 জনের মধ্যে কি একজনও তাদের নিজ খরচে গেছেন? এই এত বড় বহর কি শুধু শুধু তার সেবা শুশ্রূষা করবার জন্য প্রয়োজন ছিল? এই লাসপেন্সার বাহিনীকে এই গিফট, এই উপহার ডক্টর মোহাম্মদ ইউনূস কেন আমাদের করের টাকায় দিলেন? তৃতীয় প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস সফর সঙ্গীর সংখ্যা নিয়ে মিথ্যাচার করলেন কেন? আর তার সফর সঙ্গীদের এই বিরাট বহর অনুপস্থিত কেন? তারা কোথায় বেড়াচ্ছে আমাদের টাকায়? ডক্টর ইউনূসের লাসপেন্সার হওয়া তো ভীষণ লাভজনক একটা ব্যবসা বলে মনে হচ্ছে। এই ব্যবসায় দেখুন, তিনি কিন্তু ভাগ দেন নাই জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্বে থাকা একজনকেও। এই আক্তার হোসেনকে নিয়ে তিনি ডিম খাওয়ার সম্মুখীন করেছেন অন্য পদ দিয়ে বের করে দিয়ে, এবং এই আক্তার হোসেন জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী এই যে একটা সাধারণ পরিবারের ছেলে, সেই ছেলেটা হয়েছে হাস্যরসের উপাদান। আর ডক্টর ইউনূসের যেসব লাসপেন্সাররা বিদেশ থেকে পড়ে এসেছেন এবং জুলাই আগস্ট পর্যন্ত যাদের রাজনীতিতে কোনো আগ্রহ ছিল বলে আমরা জানতাম না, সেটা তাসনিম জারাই হোক, আর লুৎফে সিদ্দিকী হোক, আর আশিক বিন হারুনি হোক, তারা বেশ মজায় আছেন, বড় বড় হোটেলে থাকছেন, আরাম করে নিউ ইয়র্কে ঘুরছেন, আর ডক্টর ইউনূসের চাকরি আরো পাকা করছেন। এই লাসপেন্সারের তালিকা আমার মনে হয় বাংলাদেশের মানুষ মনে রাখবেন এবং আগামীতে